নির্বাহী আদেশে কিংবা প্রশাসনিক আদেশে কোনো দল নিষিদ্ধ করা এটা গণতন্ত্রের পরিপন্থী। এটা গণতন্ত্রের সৌন্দর্য হতে পারে না এবং গণতন্ত্রের টুটি চেপে ধরা, গণতন্ত্র নষ্ট করা, একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত করা, স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত করা, এই কাজগুলোরই একটা অংশ, একটা বিরাট অংশ হচ্ছে নির্বাহী আদেশে কোনো দলকে নিষিদ্ধ করে দেয়া। কারণ আমার হাতে ক্ষমতা আছে, আমি তোমার দলকে নিষিদ্ধ করে দিলাম, এর জন্য কোনো আইন আদালত কোনো কিছু প্রয়োজন হবে না। সেই ব্যাপারটা কোনোভাবেই কারো জন্য সুখকর কিংবা লাভজনক হয় না, যেটা আমরা দেখেছি আওয়ামী লীগের সময়। আওয়ামী লীগ কিন্তু নির্বাহী আদেশে জামাত শিবিরকে নিষিদ্ধ করে রেখেছিল এবং জুলাই আন্দোলনের মধ্যে এই কাজটা তারা করেছিল এবং এই কাজটা যে তাদের ভুল ছিল সেটা কিন্তু 24-এর 5 আগস্ট তাদের পতনের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। এবং কোনো দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করে যে রাখা যায় না, এবং জামাতের ব্যাপারে আওয়ামী লীগ শুধুমাত্র ওই নির্বাহী আদেশে কিংবা প্রশাসনিক আদেশে তাদেরকে ডমিনেট করার যে চেষ্টা করেছে, কিন্তু জামাত কোন কর্মকৌশলে এগোচ্ছে, জামাত ওয়ার্ল্ড ওয়াইড লবিং করে যাচ্ছে এবং তারা সুদূর প্রসারী চিন্তা করছে এবং সেই চিন্তার ফসল 2024 সালে এসে কার্যকর হয়েছে। এই ব্যাপারে আওয়ামী লীগ এতটুকু সচেতন ছিল না বলেই তাদের পতনটা অতি দ্রুত, কম সময়ের মধ্যে, মাত্র 36 দিনের মধ্যে তাদের পতনটা হয়ে গেছে। সেই কারণে প্রত্যেকটা সরকারকে, প্রত্যেকটা স্টেক হোল্ডারকে এই ব্যাপারে সচেতন থাকতে হয়। বর্তমান সরকারও বলছে তারা এই ব্যাপারে সচেতন। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন প্রশাসনিক আদেশে কিংবা নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধের পক্ষে নন তারা, এবং তিনিও এই ব্যাপারে একমত পোষণ করেছেন। এই একমত যখন পোষণ করছেন যে নির্বাহী আদেশে কিংবা প্রশাসনিক আদেশে দল নিষিদ্ধের ব্যাপারে বিএনপি আগ্রহী না, তখন আমরা দেখছি নির্বাহী আদেশে ছাত্রলীগ নিষিদ্ধ, নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। তাহলে একটু দ্বিচারিতা হয়ে গেল না? চলুন একটু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা বুঝে ওঠার চেষ্টা করে তিনি আদতে কি বোঝানোর চেষ্টা করছেন, বাস্তবতাটা কি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রশাসনিক আদেশে দল নিষিদ্ধ করার ব্যাপারটা, আওয়ামী লীগের কার্যক্রম সেটার উপরে নিষেধাজ্ঞা রয়েছে। আওয়ামী লীগ কোনো ধরনের কোনো কার্যক্রম করতে পারবে না, করলেই তাকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করে জেলে যেতে হবে, শাস্তি ভোগ করতে হবে এবং সেটার শাস্তি কি কি সেগুলো হয়তো আপনারা কম বেশি জানেন। এবং সারা দেশে এই ঝটিকা মিছিল সহ বিভিন্ন কর্মকাণ্ড মিছিলের প্রস্তুতি নিচ্ছে, কোন বাড়িতে ফ্যাসিস্ট আছে মিটিং করছে, এরকম নানা অজুহাতে হাজার হাজার গ্রেপ্তারের ঘটনা আমরা গত 2 বছর ধরে দেখছি। প্রফেসর ইউনূসের প্রথমে ছাত্রলীগ নিষিদ্ধ করা, তারপরে আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা দেওয়ার এক ধরনের নাটক সাজানো, যমুনার সামনে হাসনাত আবদুল্লাদের উপরে শীতল বৃষ্টি দিয়ে, ওয়াসার গাড়ি নিয়ে গিয়ে শীতল বৃষ্টি দিয়ে, সেই নাটকটা আসলে সেই নাটকটা যেন যে উদ্দেশ্য প্রণোদিত ছিল সেটা আমরা খুব সহজেই বুঝি। সেই সময় থেকে বিএনপি বারবার বলে আসছিল যে নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধের পক্ষে তারা নয়, এমনকি কোনো দল নিষিদ্ধের পক্ষেই তারা নয়, কারণ তাদের নেতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি বহুদলীয় গণতন্ত্রের জনক। তার দল বিশ্বাস করে বহুদলীয় গণতন্ত্রে, তারা একদলীয় বাকশালে বিশ্বাস করে না, যে বঙ্গবন্ধুর তৈরি বাকশাল, সেই বাকশালের বিরোধিতা করে আসছে তারা। এই ব্যাপারগুলো আমরা দেখছি, কিন্তু সেখানে আবার একটা প্রশ্ন ইন্টারেস্টিংলি আসে যে তৎকালীন গঠিত বাকশালের সদস্যরা কারা ছিলেন, সেই লিস্টটা কি, সেই লিস্ট সম্পর্কে বিএনপি কি সচেতন, কিংবা আমরা সবাই কি সচেতন? আমরা কি একটু ইতিহাস ঘেটে দেখেছি যে তৎকালীন বাকশালের সদস্য কারা ছিলেন কিংবা সেখানে কাদের নাম ছিল? যাই হোক, সেই ব্যাপারে ডিটেলে না যায়। বিএনপি বিশ্বাস করে বহুদলীয় গণতন্ত্রে। যে ভুলটা বঙ্গবন্ধু করেছিলেন বলে বিএনপির অভিযোগ, সেই একই ভুল বিএনপি করতে চায় না। কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা ভিন্ন কিছু দেখছি। ভিন্ন কিছু কি দেখছি?
ভিন্ন কিছু তার আগে ভিন্ন কিছু দেখার আগে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা দেখে নিন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই শিরোনামটা, প্রশাসনিক আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে বলা হয়েছে যে কোনো রাজনৈতিক দল প্রশাসনিক আদেশে নিষিদ্ধের পক্ষে না থাকার যে অবস্থান সেটা তিনি জানিয়েছেন। ঢাকার টিএসসি মিলনায়তনে ছাত্রদলের এক আলোচনা সভায় তিনি এই কথা বলেছেন। আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, আমরা প্রশাসনিক আদেশে বা এক্সিকিউটিভ অর্ডারে, নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়। আমরা চাই সম্পূর্ণ আইনানুগ ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ফ্যাসিবাদের দোসর এবং এই সংগঠনের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হোক, মানে আদালতের মাধ্যমে নিষিদ্ধ করা হবে। তিনি বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট এবং সন্ত্রাস বিরোধী আইনে প্রয়োজনীয় সংশোধন আনা হয়েছে, যার ফলে ব্যক্তি হিসেবে শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যাবে। তাছাড়া বাংলাদেশের সংবিধানের 47 অনুচ্ছেদ অনুযায়ী গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে সংগঠন হিসেবেও বিচারের স্পষ্ট বিধান রয়েছে। জামাতের বেলায় অবশ্য বিধানটা ভিন্ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নুরেমবার্গ ট্রাইব্যুনালের মাধ্যমে যেভাবে হিটলারের নাৎসি বাহিনী এবং গেস্টাপোকে নিষিদ্ধ ও রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল, ঠিক তেমনি বাংলাদেশেও রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে আসমান থেকে গুলি করে শিশু এবং গৃহিণী হত্যার মতো যে নজিরবিহীন গণহত্যা চালানো হয়েছে তার দায় আওয়ামী লীগ এড়াতে পারে না, অবভিয়াসলি এড়াতে পারে না ঘটনাগুলো যদি ঘটে থাকে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের বিষয়ে সরকারের দৃঢ় অবস্থান তুলে ধরে তিনি বলেন, গতকাল পার্লামেন্টেও আমি স্পষ্টভাবে বলেছি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, তিনি দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার করা হবে, তার মানে তাকে দেশে ফিরতে দেওয়া হবে। যাই হোক, সেটা আলোচনার বিষয় নয়। আলোচনার বিষয় হচ্ছে নির্বাহী আদেশে কোনো দলকে নিষিদ্ধ করতে চায় না বিএনপি, এবং সেটার পক্ষেও না। তারা চায় আদালতের মাধ্যমে এটার নিষ্পত্তি হোক, এবং চিফ প্রসিকিউটরের বক্তব্য এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে মোটামুটি আন্দাজ করা যায় যে আদালতের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সেটা আদালতের মাধ্যমে যদি হয় সেটা ভালো, কিন্তু নির্বাহী আদেশে করার পক্ষে না স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছেন, তখন স্বরাষ্ট্রমন্ত্রী কি ভুলে গেলেন যে এই সংসদের মানে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে ডক্টর ইউনূসের যে মেটিকুলাস মানে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত রাষ্ট্রপতির মানে প্রজ্ঞাপন জারি, রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি, সেই অধ্যাদেশ আইনে পরিণত করেছে, এবং আইনে পরিণত করে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, আওয়ামী লীগের উপরে যে নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা তারা মেনে নিয়েছে, স্বীকৃতি দিয়েছে এবং দীর্ঘায়িত করেছে। তার মানে বিএনপিও এই নিষেধাজ্ঞাটা চায়, অথচ তিনি বলছেন বিএনপি নির্বাহী আদেশে নিষেধাজ্ঞার পক্ষে নয়। যদি বিএনপি ডক্টর ইউনূসের ওই আইন সংসদে পাশ না করত, তাহলে বিএনপির অবস্থানটা আরও দৃঢ় হতে পারত, এবং বিএনপি যে কথাটা বারবার বলে আসে যে তারা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, সেটা প্রতিষ্ঠিত হতো। তারা মুখে বলছে বহুদলীয় গণতন্ত্র বিশ্বাস করে, কিন্তু ইউনূসের অগণতান্ত্রিক যে সিদ্ধান্ত নির্বাহী আদেশে দলের উপরে নিষেধাজ্ঞা জারি করা, এবং সেটা যে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সিদ্ধান্ত, সেটাকে তারা মেনে নিয়েছে এবং সেটাকে আইনে পরিণত করছে সংসদে। তাহলে কি এটাকে বলা যায় যে দ্বিচারিতা, এক মুখে দুই কথা, আপনি কাজে একটা করছেন, মুখে আর একটা করছেন? ব্যাপারটা জনগণের কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠছে না। ব্যাপারটাকে বিশ্বাসযোগ্য করতে হলে আপনি যতদিন পর্যন্ত আদালতে বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত নির্বাহী আদেশে কোনো ধরনের নিষেধাজ্ঞা থাকবে না, এই নীতিতে যদি যেতেন, ডক্টর ইউনূসের ওই নীতিকে যদি অস্বীকার করতেন এবং সংসদে আইন হিসেবে সেটা পাশ না করতেন, তাহলে আমার মনে হয় যে বিএনপির রাজনৈতিক যে মানে পরিপক্কতা এবং রাজনৈতিক সততা, সেটা আরও বেশি প্রস্ফুটিত হতে পারত। কিন্তু বিএনপি আমার মনে হয় যে তাদের দলের মধ্যে এক ধরনের মানে ইনডিসিশনে তারা ভুগছে। কি করবে, কি করা উচিত, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, সেটা বোধহয় খুব একটা বুঝে উঠতে তারা পারছেন না। নির্বাহী আদেশে আওয়ামী লীগের মতো বড় দলকে যখন আপনি নিষিদ্ধ করে রাখছেন, তখন কিন্তু দ্বারটা উন্মোচন করছেন। চিফ প্রসিকিউটর যেমন বলেছেন, আওয়ামী লীগের করা আইনেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিংবা করা যায়। আওয়ামী লীগ আইন করার সময় আওয়ামী লীগ যেমন ভাবেনি যে এটা আমার দিকেই বুমেরাং হয়ে ফিরে আসতে পারে, আওয়ামী লীগ যেমন না ভেবে ভুল করেছে, একই ভুলটা কি বিএনপি করতে চায়?
আজকে বিএনপি যদি এই নির্বাহী আদেশে মানে ডক্টর ইউনূসের ভুল সিদ্ধান্তকে স্বীকৃতি দিয়ে এটা দীর্ঘায়িত করতে চায়, তাহলে কিন্তু এই পথটা ভবিষ্যতের জন্য উন্মুক্ত হয়ে যাবে। ভবিষ্যতে আবার কোনো দল ক্ষমতায় এসে অন্য দলকে নিষিদ্ধ করার ব্যাপারে চাইলেই যে কাউকে নিষিদ্ধ করা যায়, এই ব্যাপারটা কিন্তু একটা সাহসে পরিণত হবে এবং উদাহরণ হিসেবে দালিলিক প্রমাণ হিসেবে থেকে যাবে, যেটা বিএনপির জন্য শুভ কোনো ব্যাপার হবে না। আমার মনে হয় যে আদালতের মাধ্যমেই ব্যাপারটা সমাধান করা উচিত, কিন্তু আদালতকে প্রভাবিত না করে। আদতেও ২৪-এর যে আন্দোলনের ব্যাপারটা, সেখানে আওয়ামী লীগ যে বৃহৎ একটা দল, ৭৮ বছর বয়স্ক একটা দল হিসেবে তাদেরকে অভিযুক্ত করা যায় কিনা, দল হিসেবে দলকে দায়ী করা যায় কিনা, সেই প্রশ্ন আসবেই। কারণ দলের যারা সরকারে ছিল তারা মুষ্টিমেয় সংখ্যক মানুষ, আর দলের লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী, এই লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী যারা নির্দোষ, তাদেরকে যদি আপনি শাস্তি দেন শুধুমাত্র ওই ৩০০ জন মানুষের জন্য কিংবা ৩৫০ জন মানুষের জন্য যারা এমপি মন্ত্রী ছিলেন, তাহলে, কিংবা আমি ধরে নেওয়া যায় যে মানে পুলিশ, মানে আমলা সহ বিভিন্ন দিক থেকে আমি যদি জোগাড় করি যে ১,০০০ মানুষ, শীর্ষ ১,০০০ মানুষ এই অপরাধগুলো করেছে, তো এই ১,০০০ মানুষের দায় যদি আপনি কোটি মানুষের ওপরে চাপান, সেটা কি গণতান্ত্রিক ব্যাপার হবে? এবং সেই রকম রায় কি আদালত থেকে আসার সম্ভাবনা থাকবে, নাকি বরাবরের মতো আমরা বিভিন্ন রাজনৈতিক সরকারের আমলে যেটা দেখেছি, আদালতকে প্রভাবিত করার ঘটনা, সেই পথে এগোবে সরকার? প্রশ্নগুলো কিন্তু থেকেই যায়। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।